সরকারের আশ্বাসে গত ৩১ ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেওয়ার কর্মসূচি থেকে সরে আসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটির অনুষ্ঠানে ১৫ জানুয়ারির মধ্যে বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশে সরকারকে আলটিমেটাম দেয় ছাত্রনেতারা। এমন পরিস্থিতিতে জানুয়ারির ৪ দিন পার হলেও ঘোষণাপত্র ইস্যুতে সরকারের কার্যকর উদ্যোগ নেই বলে অভিযোগ ছাত্রনেতাদের। সরকারকে ডেডলাইন দেওয়ার পরও আজকে ৪ তারিখ হয়ে গিয়েছে জানুয়ারি, আমরা দৃশ্যত কোনো বর্তমান সরকার থেকে কোনো উদ্যোগ দেখতে পাইনি। আমরা সেই জায়গা থেকে সরকারকে আহ্বান জানাবো, আজকে বা কালকে অতি দ্রুত সময়ের মধ্যেই সরকার জনগণের সামনে কার্যত একটি দৃশ্যমান উদ্যোগ গ্রহণ করুক। বিপ্লবের ঘোষণাপত্র ইস্যুতে আগামী ৬ থেকে ১১ জানুয়ারি দেশব্যাপী গণসংযোগ সহ বিভিন্ন কর্মসূচির ঘোষণা দেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। আমরা প্রত্যেকটা মানুষের কাছে ছুটে যেতে চাই। আপনারা জানেন এই গণঅভ্যুত্থানে সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ ছিল, কারণ আপনারা জানেন যে ফেসিবাদ যে সরকার এই সকল মানুষের টুটি চেপে ধরে রেখেছিল। প্রত্যেকটা মানুষ কথা বলতে পারতো না, তাদের অধিকারের বিষয়গুলো কখনোই উপস্থাপন করতে পারতো না। আমরা তাদের এই কথাগুলো আমরা তুলে ধরতে চাই। জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারকে আরও কার্যকরী উদ্যোগ নেয়ারও আহ্বান জানান নেতারা। বলেন, সরকার ঘোষণাপত্র বাস্তবায়নে যে কোনো মতামত চাইলে ছাত্ররা সহযোগিতা করবে। দেশ গঠনে ৫ আগস্টের মতোই দলমত নির্বিশেষে সকলের সহযোগিতাও চান ছাত্রনেতারা। সকল অংশীজনের মতামতের ভিত্তিতে যেই ড্রাফটটি করা হয়েছে, পরবর্তীতে রিফাইন্ড ভার্সন সরকার যদি আহ্বান করে সেক্ষেত্রে আমরা সেটা দেখাতে প্রস্তুত রয়েছে। ঘোষণাপত্র নিয়ে শিক্ষার্থীদের আলটিমেটাম মানা না হলে কঠোর কর্মসূচি দেয়া হবে বলেও জানান নাগরিক কমিটির আহ্বায়ক। সাভার ও আশুলিয়ায় ছোট বড় পোশাক কারখানার সংখ্যা ৪৫০টি। জুলাই অভ্যুত্থান পরবর্তী শ্রমিক অসন্তোষের কবলে এই এলাকার কারখানাগুলো বন্ধ হয়েছে। বিজিএমইএ ও বিকেএমইএর তালিকাভুক্ত ২০০ কারখানা। ব্যবসায়ীরা জানিয়েছেন, আশুলিয়া এলাকায় শ্রমিক অসন্তোষ পর্যবেক্ষণ করছেন বিদেশি ক্রেতারা। এসব কারখানায় কাজ দিতে আস্থা পাচ্ছেন না তারা। ব্র্যান্ড বায়ারগুলি এখন আশুলিয়া বেল্টের যে কোনো ফ্যাক্টরিতে কাজ দেওয়ার ক্ষেত্রে একটু খুব সতর্ক বা সচেতন। তারা অনেকটাই আস্থাহীনতায় ভুগছে। আমাদের অর্ডার যে অন্য জায়গায় যাচ্ছে তার প্রমাণটা সামনে পাওয়া যাবে। ব্যবসায়ীরা বলছেন, পরিস্থিতি সামাল দেওয়া না গেলে আগামী ৬ মাসে আরও ১০০ কারখানা বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। তারা হয়তো চেষ্টা করছে ব্যাংকের সাথে কোনো নেগোসিয়েশন করে একটা পর্যায়ে গিয়ে আবার যদি পারে চালু করবে, না হয়তো তারা হয়তো পার্মানেন্টলি বন্ধ হয়ে যাবে। অর্থাৎ আগামী ১ বছরে অন্তত আরও ১০০খানিক ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়ার আমরা আশঙ্কা করছি। 100% ফ্যাক্টরি সচল রাখলে কিন্তু ধরুন ব্যাংকের রিপেমেন্ট করতে পারবো, ওয়ার্কারদের স্যালারি দিতে পারবো। হ্যাঁ, কিন্তু আমাকে যদি এখন আমার 20% ক্যাপাসিটির আমার যদি ফ্যাক্টরি চলে, তাহলে কিন্তু যেটা হবে যে আমি তো ফাইন্যান্সিয়ালি সচল হব না। যদিও অর্থনীতিবিদরা বলছেন, বহুজাতিক কোম্পানিগুলো বাংলাদেশ থেকে গড়পড়তা সস্তা পোশাক কিনছে, ফলে তারাও বাংলাদেশের উপর নির্ভরশীল। তাই সাময়িক অস্বস্তি থাকলেও বড় আকারে বাজার হারানোর আশঙ্কা নেই। ভিয়েতনাম বলি, ক্যাম্বোডিয়া বলি, কারোরই এত বড় সাপ্লাই বেজ নেই। সুতরাং বড়ভাবে এখান থেকে মার্কেট শিফট হয়ে যাবার কোনো আশঙ্কা নেই। তবে হ্যাঁ, সাময়িক কারণে কিছু সময়ের জন্য হয়তো কিছু অর্ডার এদিক সেদিক শিফট হতে পারে। তবে ক্ষতি কাটিয়ে আগামী শীতের জন্য কাজ পেতে আগাম তৎপরতার কোনো বিকল্প নেই বলে মনে করছেন ব্যবসায়ীরা। সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে ২ দিন ধরে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। শনিবার সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় তেঁতুলিয়ায়। কনকনে শীতে স্থবির জনজীবন। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত থাকছে ঘন কুয়াশার দাপট। কঠিন আবহাওয়ায় কষ্ট বেড়েছে খেটে খাওয়া ও দরিদ্র মানুষের। সকাল সকাল আমরা আড়তদারি করি, তো কৃষকের মাল আসতেছে, ঠান্ডা দিয়ে আসতেছে না, এই জন্য দেরি করে বাজার লাগতেছে। প্রচুর ঠান্ডা, বাতাস। আগে যা ইনকাম ছিল ভাই, এখন অর্ধেকও হচ্ছে না। ঠান্ডার জন্য চলাফেরা মানুষ করতে পারতেছে না। পঞ্চগড়ে কঠিন অবস্থা। রংপুরে ১ মাস ধরে তাপমাত্রার পারদ ৯ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। খড়কুটো জ্বালিয়ে শীত থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করছেন অনেকে, তবে এতেও পড়তে হচ্ছে বিপদে। ২ মাসে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে রংপুর মেডিকেলে চিকিৎসা নিয়েছেন ৪২ জন। এদিকে শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা বেড়েছে নাটোরে। শীতে শরীর হাত পা পাকাটা হয়ে যাচ্ছে। বাতাসের কারণে সকাল থেকে সন্ধ্যা সারা রাত শীতে মানুষ দিন আনা দিন খাওয়া মানুষ বাইরে বেড়াতে পারছে না।
শীত উপেক্ষা করে নওগাঁয় চলছে বোরো আবাদের তোড়জোড়। তবে শীতের কারণে কৃষি শ্রমিকরা কাজ করতে পারছেন না ঠিকমতো। প্রচন্ড ঠান্ডার কারণে আমরা কাজ কাম করতে পারছি না। মাঠে গেলে হাত শিশির করে। কুয়াশার কারণে এই রসুন, পেঁয়াজ, আলু এ ধরনের আবাদে অনেক ওষুধ দিচ্ছি, কিন্তু দিয়াও আমরা ঈদের ঠেকাইতে পারছি না, নষ্ট হয়ে যাচ্ছে। লক্ষ্মীপুর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা সহ সারা দেশেই দাপট দেখাচ্ছে শীত। ঘন কুয়াশার কারণে 9 ঘন্টা বন্ধ থাকার পর সচল হয়েছে রাজবাড়ীর পাটুরিয়ার দৌলদিয়া ও মানিকগঞ্জের আরিচা কাজিরহাট নৌপথ। 2018 সাল থেকে বিভক্ত হয় তাবলিগ জামাত। সে বছর জুবায়ের ও সাদপন্থীদের সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে। তাই 2019 সাল থেকে 2 ভাগে ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। 17 ডিসেম্বরে দুপক্ষের সংঘর্ষে 3 জন নিহত হয়। এ নিয়ে মামলা করেছে জুবায়ের পন্থীরা। এমন উত্তেজনার মধ্যেই 31 জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইজতেমা। জুবায়েরপন্থী নেতাদের অভিযোগ, সাদপন্থীদের সঙ্গে দেশ বিদেশের অপশক্তির যোগসাজশ রয়েছে। তাদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তারা। এই নৃশংস হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দায়েরকৃত মামলার যথাযথ নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে অনতিবিলম্বে বিচার করার জোর দাবি জানাচ্ছি। এই দাবি আদায়ের লক্ষ্যে আগামী 10 জানুয়ারি শুক্রবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হলো। দ্বন্দ্ব মেটানোর আগ্রহ দেখিয়ে খোলা চিঠি দিয়েছে সাদপন্থীরা। তবে জুবায়েরপন্থীরা আলোচনায় রাজি নয়। সেই রক্তের উপর দিয়ে আমরা কিভাবে তাদের সাথে আলোচনায় যেতে পারি, এই জন্য আমরা বলছি বারবারই যে আলোচনার জন্যই তো আমরাই উদ্যোগ নিয়েছিলাম এবং আমরা এখনো আলোচনা চাই। কিন্তু কথা হলো যে হত্যাকাণ্ডের বিচার তো করতে হবে। হত্যাকাণ্ডের বিচার না করলে বারবার একই ঘটনা ঘটছে। 2018 সালে 5000 লোক সেখানে আহত হয়েছে, সেখানে প্রাণহানি ঘটেছে। আবারও 2024 সালে একই ঘটনা ঘটলো। এই জন্য আলোচনার জায়গায়, হত্যাকাণ্ডের বিচার আলাদা জায়গায়। 31 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি জুবায়েরপন্থীদের এবং 7 থেকে 9 ফেব্রুয়ারি সাদপন্থীদের ইজতেমা। ঢাকা থেকে মাওয়া দেশের প্রথম এক্সপ্রেসওয়ে হয়ে উঠেছে দুর্ঘটনার হটস্পট। বেড়ে চলেছে প্রাণহানি। সর্বশেষ বৃহস্পতিবার রাতে সিরাজদি খানের নিমতল এলাকায় কভার্টভ্যানকে যাত্রীবাহী মিনিবাসের ধাক্কায় নিহত হন 2 জন। এ নিয়ে গেল 2 সপ্তাহে 15টি দুর্ঘটনায় প্রাণ ঝরেছে 12 জনের। দেশের বেশিরভাগ সড়ক মহাসড়কের একই চিত্র। যাত্রী কল্যাণ সমিতির তথ্য বলছে 2024 সালে 6359টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান 8543 জন, আহত 12608 জন। নৌপথে সর্বমোট 6974টি দুর্ঘটনায় 9237 জন নিহত হয়েছে, 13190 জন আহত হয়েছে। যদিও হাইওয়ে পুলিশের দাবি দুর্ঘটনা রোধে গতিসীমা, বাসের ফিটনেস তদারকি করা হচ্ছে। পরিবহনের যাত্রা শুরুর স্থল থেকে গন্তব্য পর্যন্ত রুট পারমিটও যাচাই করা হবে। স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্টে আমরা করব, আগে চেক করে দেখব কোন গাড়ি মালিকের সাথে। আজকে আমি অলরেডি ইনস্ট্রাকশন দিয়ে দিতে বুঝতে হবে, স্পিড বেঁধে দেবো, আর স্পিডের উপর প্রচুর মামলা। আয়ুষ্কাল শেষ হওয়া যানবাহন তুলে নেওয়ার জন্য পদক্ষেপ নিয়েছে সরকার। মাঠে রয়েছে ভ্রাম্যমাণ আদালত। এরপরও দুর্ঘটনায় মৃত্যুর মিছিল না থামায় সমন্বিত উদ্যোগ না থাকাকে দায়ী করেছে বিআরটিএ। সম্প্রতি বুয়েট থেকে একটা পরীক্ষা করা হয়েছে এক ধরনের 3 হুইলার, যেটা 3 সিটার 3 হুইলার। এগুলোই আসলে সারা বাংলাদেশে প্রায় 70%ই এইগুলো 3 হুইলারের মধ্যে। এইগুলোর একটা পরীক্ষা করে ওনারা 16টা ফিচার চেঞ্জ করার কথা বলছেন, যেটা চেঞ্জ করলে এটাকে আমরা সেফ ভেহিকেল হিসাবে আমরা রেজিস্ট্রেশন দিতে পারবো। যাত্রী কল্যাণ সমিতির তথ্য বলছে গেল বছর রেলপথে 497টি দুর্ঘটনায় 512 জন নিহত আর আহত 315 জন। এছাড়া নৌপথে 118টি দুর্ঘটনায় প্রাণহানি 182 জনের আর আহত 267 জন। এছাড়া নিখোঁজ 155 জন।